গুড ইভিনিং সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আগের দিন আমরা তোমাদের তৃতীয় পাঠের অন্তর্গত একটি প্রবন্ধ পড়ছিলাম, যেটি অন্নদাশঙ্কর রায়ের লেখা পথে প্রবাসী নামক প্রবন্ধ। তো সেদিনে আমরা যা পড়েছিলাম তোমাদের কি মনে আছে? আচ্ছা, তো সেটার দ্বিতীয় নম্বর ক্লাস এটা, অর্থাৎ সেদিনে আমরা যে অংশ থেকে পড়েছিলাম সেটার বাকি অংশটুকু এখন আমরা পড়বো। হুম। এই প্রবন্ধটি সম্পর্কে আমরা আগের দিন যতটুকু জেনেছিলাম, তো সেগুলো আরেকবার একটু তোমাদের মনে করিয়ে দেওয়া যাক। তোমাদের মনে আছে কি? আচ্ছা, আমরা বলছি। এই পথে প্রবাসে প্রবন্ধটি লেখক রচনা শুরু করেছিলেন কত সাল অব্দি? না, 1927 থেকে 1929 সাল পর্যন্ত। এবং এটি অবশেষ বই আকারে প্রকাশিত হয়েছিল 1931 খ্রিস্টাব্দে বা সালে বিচিত্রা পত্রিকায়। লেখক কখন লিখেছিলেন এটা, অর্থাৎ এই প্রবন্ধটি? তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়ে শিক্ষানবিশের জন্য যে 2 বছর বিলাতবাস করেন, সেই বিলাতবাস কালীন তিনি যে ঘুরে বেরিয়েছেন, ভ্রমণ করে বেরিয়েছেন, সেটার তার যে বিপুল অভিজ্ঞতা থেকে এই প্রবন্ধটি আমাদেরকে উপহার করেন, অর্থাৎ তিনি এই প্রবন্ধটি রচনা করেন। তো এই গোটা পথপ্রবাসের প্রবন্ধ থেকে তার নির্বাচিত অংশ আমাদের পাঠ্যাংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এবং সেখানে লেখক কতটুকু দেখিয়েছেন না, লেখক সমুদ্রপথে ইউরোপ ভ্রমণের জন্য যাত্রা শুরু করেছেন এবং সেখান থেকে লন্ডন পৌঁছানো পর্যন্ত যে যাত্রা পথ, যতক্ষণ তিনি যাত্রা করেছেন, সেই যাত্রাপথের বর্ণনা তিনি তুলে ধরেছেন। তো আগের দিন আমরা কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে কি? আচ্ছা, যে লেখক সমুদ্রপথে ইউরোপ ভ্রমণের জন্য বোম্বে থেকে জাহাজে ওঠেন, অর্থাৎ মুম্বাই থেকে জাহাজে ওঠেন। তখন ছিল বর্ষাকাল। তো মাঝপথে অর্থাৎ মাঝ সমুদ্রে প্রবল ঝড়ের প্রকোপ বাড়ে এবং তখন কি হয় না, জাহাজটা টলমল করতে করতে এগিয়ে চলে। তারপরে বেশ 3 দিন মতো লেখক সহ আর সমস্ত যাত্রীরা সমুদ্র প্রায় আচ্ছন্নের মতন দিন কাটান। তারপর তারা সবাই ভাবলেন যে এভাবে চলতে থাকলে মৃত্যু অনিবার্য। তো সবাই ঠিক করলেন যে আহ, সবাই এবং লেখক নিজেই ঠিক করলেন যে এডেন থেকে দেশে ফিরে যাবেন। কিন্তু কেউ একজন এসে তাকে বললেন যে এডেন থেকে নেমে যে উটের পিঠে করে পারস্য থেকে দেশে ফিরবেন, সেটা হওয়ার উপায় নেই। যদি যেতেই হয় সমুদ্র পথেই যেতে হবে। অগত্যা লেখক ভাবলেন যে তাহলে মার্সেলস থেকে প্যারিসের পথে লন্ডন যাবে। তো সেই যাত্রাটার বর্ণনা তিনি করেছেন। কি হয়েছে না, সেখান থেকে তারপর যখন লোহিত সাগর থেকে, আরব সাগর থেকে যখন লোহিত সাগরে এসে জাহাজ পড়লো, তখন সকলে সমুদ্র পীড়া সেরে গেছে, অর্থাৎ লেখকের সমুদ্র পীড়া ততক্ষণে সেরে গেছে। তো তারপরে সেখানকার ওই যে লোহিত সাগরে থেকে যাওয়ার সেই বর্ণনাটা তিনি করেছেন। লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মিলনে যে ক্যানেল তৈরি হয়েছে, সেই ক্যানেল সম্পর্কে তিনি বলেছেন। লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মিলনে একটা সুয়েজ ক্যানেল তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে, যেটা আগে ছিল সুয়েজ যোজক। হ্যাঁ, যেটা ভারতবর্ষ আর আফ্রিকার মধ্যে একটা সংযোগ স্থাপন করত। কিন্তু এই সুয়েজ ক্যানেল হওয়ার পর সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে বটে, কিন্তু ভারতবর্ষের সঙ্গে ইউরোপের সংযোগটা আরো সহজবোধ্য হয়েছে। হ্যাঁ, যেটা ইউরোপ, ভারতবর্ষ থেকে ইউরোপ আহ, বহু মাইল, বহু সহস্র মাইলের ব্যবধান ছিল, সেই ব্যবধানটা ঘুচিয়েছে। তো তিনি এই সুয়েজ ক্যানেলের সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। এবার এর পরবর্তী অংশ থেকে আমরা এবার পড়বো। চলো দেখে নেওয়া যাক কি বলছেন তারপরে। সুয়েজ ক্যানাল আমাদের দেশের যে কোনো ছোট নদীর মতোই অপ্রশস্ত। এত বড়, জোর 2খানা জাহাজ পাশাপাশি আসা যাওয়া করতে পারে। হুম। তো যে সুয়েজ ক্যানাল সম্পর্কে এর আগে আগে এতে শুনলে যে কি, যে ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে মিলিয়ে সুয়েজ ক্যানেল তৈরি করা হয়েছে, যেটা
ভারত আর ইউরোপের সংযোগস্থল সহজসাধ্য হয়েছে। এবং এই সুয়েজ ক্যানেল তৈরি করেছেন কে? মনে আছে আগের দিন বলেছিলাম? বাহ! সুয়েজ ক্যানেল তৈরি করেছিলেন লেসেজ, তাই তো? তো এই সুয়েজ ক্যানেল আমাদের দেশের যে কোনো ছোট নদীর মতোই অপ্রশস্ত। ছোট নদী কি অপ্রশস্ত মানে কি, যে খুব চওড়া হয় না, তো সেই রকম, যে এই ছোট নদীর মতোই অপ্রশস্ত, যে ছোট নদীগুলোর মতোই সরু সরু। হ্যাঁ, এত বড় জোর দুখানা জাহাজ পাশাপাশি আসতে আসতে পারে। যে খুব একটা বড় নয়, যে সেরকমটা বড় যেরকমটা দুটো জাহাজ পাশাপাশি যাওয়া আসা করতে পারবে, এরকমটা বড়। হুম। কিন্তু কেনাল যেখানে হ্রদে পড়েছে সেখানে এমন সংকীর্ণতা নেই। অর্থাৎ এই কেনাল অব্দি যে যতক্ষণ কেনাল ছিল, সেটা কি নদীর মতো অপ্রশস্ত ছিল, সরু ছিল, এবং সেটা যখন হ্রদে গিয়ে পড়েছে কেনাল দিয়ে, তখন সেখানে আর সংকীর্ণতা নেই, অর্থাৎ সেখানে রকম সরু নেই, সেখানে যথেষ্ট চওড়া। হুম। আচ্ছা, তারপর কি বলছে, যে কেনালটির শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানা রকমের গাছ যত্ন করে লাগানো, যত্ন করে রক্ষিত, অন্যদিকে ধূ মাঠ, শ্যামলতার আভাসটুকু নেই। হ্যাঁ, তো কি বলছে, কেনাল থেকে আহ যখন যাচ্ছেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, মানে সে সরু হোক বা চওড়া হোক, যে যেখান থেকে যাচ্ছেন, তো তার দুপাশের পরিবেশটা তিনি বর্ণনা করেছেন, যে সেখানে কি না, শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে দুটো দিক, একটা দিকে নানান রকমের গাছ যত্ন করে লাগানো রয়েছে, যত্ন করে রক্ষিত আছে। মানে একদিকে পুরো গাছগাছালি ভর্তি রয়েছে, সেগুলোকে দেখে মনে হবে যেন খুব যত্ন করে রক্ষিত করা আছে, যে গাছগুলোকে যেন রোজ রক্ষা করা হয় এবং সুন্দরভাবে যত্নও করা হয়, এরকম। অন্যদিকে ধু ধু করা মাঠ, শ্যামলতার আভাসটুকুও নেই। একদিকে কি দেখলে, একদিকে যে গাছ যত্ন করে লাগানো, আর আরেকদিকে ধুধু মাঠ, সেখানে শ্যামলতার আভাসটুকুও নেই, অর্থাৎ সেখানে কোনো সবুজের অংশ নেই, শুধু ধুধু মাঠ, সেখানে গাছগাছালি নেই। তারপর কেনালের দুই দিকেই পাথরের পাহাড়, যেদিকে মিশর সেই দিকেই বেশি। অর্থাৎ কেনালের দুই দিকেই পাহাড় রয়েছে, কিন্তু যে দিকটায় মিশর পড়ছে সেইখানে, মানে সেই দিকটায় পাহাড় বেশি। এই পাহাড়গুলিতে যেন জাদু আছে, দেখলে মনে হয় যেন কোনো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে, আর এক একটা পাহাড়কে এক একটা পাথর খুঁড়ে গড়েছে। অর্থাৎ এই পাহাড়গুলোতে কোনো জাদু আছে। কেন বলছেন? যে এই পাহাড়গুলোকে কিভাবে তৈরি হয়েছে বলে লেখকের মনে হচ্ছে, সেটা বলছেন, যে দেখে মনে হয় যেন কোনো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো। কিউবিস্ট, কিউবিস্ট কারা? এটা এক ধরনের শিল্পকলা। হ্যাঁ, তো এই কিউবিস্ট কাদের বলে? যারা কিউবিজম আর্ট, যেটা কিউবিজম আর্ট, সেটা যে যে আর্টিস্টরা করেন তাদেরকে কিউবিস্ট বলা হয়। তো এই কিউবিজম আর্টটা কি, যে একটা ধরো কোনো একটা বিষয় সম্পর্কে সেটাকে চিত্রিত করার চেষ্টা করছেন, সেই বিষয়টাকে কি করবেন, আগে বিশ্লেষণ করবেন, করে সেটাকে টুকরো টুকরো ভেঙে বিভক্ত করে নেবেন। তারপর সেটাকে একটা বড় প্রেক্ষাপটে আহ, উম, উপস্থাপন করার জন্য সেটাকে সেই সেই ভাঙা টুকরোগুলো বা বিশ্লেষণ অংশগুলোকে নিয়ে আবার একত্রিত করার চেষ্টা করা। হুম, এটা হলো কিউবিজম আর্ট। যেটার কি হয়, সাধারণত কোনো একটা ছবি আঁকলে বা কোনো একটা মূর্তি গঠন করলে কি হয়, তার একটাই দৃষ্টিকোণ থাকে, তাই না? আমরা দেখি যে কোনো একটা মূর্তি দেখছি, যে একটাই দৃষ্টিকোণ, হ্যাঁ বাবা এ দাঁড়িয়ে আছে এরকম এরকম, ব্যাস একটাই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। কিন্তু এই কিউবিজম আর্ট, সেগুলো কি হয়, যে এর একটা দৃষ্টিকোণ থাকে না। এই একটা দৃষ্টিকোণকে কি হয় না, প্রশস্ত করতে বা সেটার আহ আহ, কি বলে, একটা বড় প্রেক্ষাপটে উপস্থাপন করার জন্য কি করছে না, নানান দৃষ্টিকোণ থেকে যেন তাকে দেখতে পাওয়া যায়, সেই রকম একটা চেষ্টা করেন এই কিউবিস্ট আর্টিস্টরা কিউবিজম আর্টের মাধ্যমে। এই যে দেখো, এই যে এখানে তোমাদের ছবিটা দেওয়া হয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছ পাথর দিয়ে কেটে কেটে যেন, সেটা কিভাবে তৈরি হয় এখানে দেওয়াই রয়েছে, যে জ্যামিতিক আকার দিয়েছে। হ্যাঁ,
অর্থাৎ একটা জ্যামিতিক আকার হিসাবে যে ত্রিভুজাকার বা চতুর্ভুজ, বৃত্ত, এইরকম যেন একটা জ্যামিতিক আকার কেটে কেটে সেই অনুযায়ী যেন এটাকে গঠন করা হয়। তো দেখো এই যে একটা মূর্তি দেখতে পাচ্ছ যে পাথর কেটে কেটে যেন করা, এটাই হলো কিউবিজম আর্ট। হ্যাঁ, তো এটা এই আর্ট যারা করেন তাদেরকে বলা হয় কিউবিস্ট। ঠিক আছে? আচ্ছা, তো বুঝতে পারলেন যে কিউবিস্ট কাদের বলে এবং কোন আর্ট গুলোর কথা লেখক এখানে বলছেন। তো যাই হোক, কি বলছেন যে এই পাহাড়গুলোতে যেন জাদু আছে, দেখলে মনে হয় যেন কোনো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে আর এক একটা পাহাড়ের এক একটা পাথর খুঁড়ে করেছে। অর্থাৎ যে এই কিউবিস্টরা কিভাবে মূর্তি গড়ে বা কিভাবে চিত্রিত করেন, সেটা তো বললাম। তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কি বলছেন, যে কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে, যে নিজেদের খেয়াল মতো নিজেরা জ্যামিতিক আকার দিয়ে যেন পাহাড়গুলোকে গড়ে তুলেছেন এবং এক একটা পাহাড়কে এক একটা পাথর খুদে গড়েছে। কি বলেছিলাম যে একটা দৃষ্টিকোণ থাকে এবং এখানে অনেকগুলো দৃষ্টিকোণ একটা চিত্রের মধ্যে চিত্রের ওপর ফুটিয়ে তুলতে চান। তো এখানেও সেরকম এক একটা পাহাড়কে যেন এক একটা পাথর খুঁড়ে খুঁড়ে গড়ে তুলেছেন। হ্যাঁ, নানান দৃষ্টিকোণ থেকে যেন তাদেরকে দেখা যাচ্ছে, মানে এক একটা পাহাড় গুলোকে। হুম, তো সেই জন্য এখানে লেখক কিউবিস্টদের উল্লেখ করেছেন, যে তাদের আর্টের মতো, বা তাদের শিল্পকলার মতো করে গড়ে মানে করে করা রয়েছে পাহাড়গুলো। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলছে, কেনালটি যেখানে ভূমধ্যসাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে গেছে, নাম পোর্ট সৈয়দ। অর্থাৎ এই যে সুয়েজ ক্যানেল আর ভূমধ্যসাগরের মিলনস্থলে একটা শহর গড়ে উঠেছে বা শহর রয়েছে। সেই শহরটার নাম কি? পোর্ট সৈয়দ। পোর্ট সৈয়দ এটা সেই শহরটির নাম। জাহাজ থেকে নেমে শহরটায় বেরিয়ে আসা গেল। হ্যাঁ, সেখানে জাহাজ থেকে নেমে লেখকরা সেই পোর্ট সৈয়দ সেই শহরটাতে ঘুরতে গেছিলেন বা বেরিয়ে আসতে গেছিলেন। তারপর শহরটার বাড়িঘর ও রাস্তাঘাট ফরাসি প্রভাবের সাক্ষী দেয়। অর্থাৎ সেই শহরে যে সমস্ত বাড়িঘর রয়েছে, যে সমস্ত রাস্তাঘাট রয়েছে, সবগুলোকে দেখলে মনে হয় একটা ফরাসি প্রভাব রয়েছে। হুম, ক্যাফেতে খাবার সময় ফুটপাতের ওপর বসে খেতে হয়। সেখানে ক্যাফেতে এই কোর্সিয়াতে একটু অন্য অন্য নিয়ম, উল্টো উল্টো নিয়ম। ক্যাফেতে খাবার খায় মানুষ, কি খায় ক্যাফে থেকে? আমরা এখানে কি করি আমাদের ভারতবর্ষ বা আমাদের দেশে, কি করি আমরা, যে ক্যাফেতে গেলে কি ক্যাফেতে বসেই খাই চেয়ার টেবিলে সুন্দর করে, তাই না? কিন্তু এই পোর্ট সৈয়দ শহরে সেখানে ক্যাফেতে বসে খাওয়া হয় না। কি হয়? ক্যাফে থেকে নেমে, সরি, ক্যাফে থেকে খাবার নিয়ে ফুটপাতের উপর বসে খেতে হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর আর কি হয় না, রাস্তায় চলবার সময় ডান দিক ধরে চলতে হয়। বলেছিলাম যে একটু উল্টো। আমরা আমাদের ভারতবর্ষে আমরা কি করি, রাস্তা আহ, বাম দিক দিয়ে হাঁটি, ডান দিক দিয়ে গাড়ি ঘোড়া যায়, তাই না? তো এইখানে কি হয়, অর্থাৎ পোর্ট সৈয়দ শহরে ডান দিক ধরেই চলতে হয়। হ্যাঁ, তারপর পোর্ট সৈয়দ হলো নানা জাতের নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল। কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই। ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আর একজনের ট্যাকে ওঠে। অর্থাৎ কি বলছেন, যে পোর্ট সৈয়দ হলো নানা জাতির নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল। মুসাফির কাদের বলা হয়? যারা পর্যটক, তো যারা এদিক ওদিক ঘুরে বেড়ান, এ দেশ ভ্রমণ করেন ও দেশ ভ্রমণ করেন, হ্যাঁ, এদেরকে মুসাফির বলা হয়। তো এই যে পোর্ট সৈয়দ শহরটি, এটা এটা দেখো, এটা সুয়েজ ক্যানেল আর ভূমধ্যসাগরের মিলনস্থলে গড়ে উঠেছে শহরটি। কাজেই কি হয়, এটা এটা একটা কমন জায়গা হিসেবে ধরা হয়। তো মুসাফির অর্থাৎ যে পর্যটকরা যারা এদেশ ওদেশ ভ্রমণ করে ঘুরে বেড়ায়, সেটা কমন জায়গা, তো সেখানেই বেশি পরিমাণে তাদেরকে দেখা যায়। তো সেখানে তাই নানা জাতের নানা দেশের মুসাফিরদের সেখানে দেখা যায়। আহ তারপর কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই। আহ ফাঁক পেলে একজনের ট্যাগের টাকা আর একজনের ট্যাগে ওঠে। যে এটাকে কি বলছেন, যে তীর্থের কাক বলছেন। তো এই ফাঁক পেলে একজনের ট্যাগের টাকা আরেকজনের ট্যাগে ওঠে, তার মানে কি, যে সেখানে যেমন যেখানে যেমন বেশি ভিড় হয়, সেখানে কি চুরি চামারিও হয়। দেখবে
এই স্টেশন গুলোতে যেমন শিয়ালদা বা হাওড়া, এটা কি মানে একটা মানে অনেক লোকজন থাকে, তাই না? দেখবে আর ওখানেই বেশি পরিমাণে চুরি হয়, পকেট মার হয়, তাই না? বা ট্রেনের মধ্যেও পকেট মার হয়। তার মানে কি, যেখানে মানুষের ভিড় বেশি থাকে সেখান থেকে এই সমস্ত কাজ হয়। তো এই যে পোর্ট সৈয়দ শহরটিতে, সেখানে নানান দেশের নানান জাতের সমস্ত অনেক মানুষ সেখানে থাকে বেশিরভাগ। তো সেই জন্য সেখানে অনেক লোকজন, জনসংখ্যা কি বেশি থাকে সব সময়। তো সেই জন্য কি হয় না, সেখানে চুরি চামারিও হয়, অর্থাৎ সেখানে পকেট মারও হয়। একজনের টাকা মানে পকেট ছিনতাই করে আরেকজন নিয়ে নিচ্ছে। তো এই বিষয়টা ওরকম ছিল তখন, সেই জন্য বলছেন। পোর্ট সৈয়দ মিশরের অঙ্গ। এই যে পোর্ট সৈয়দ শহরটি, এটা মিশরের। হুম, মিশর প্রায় স্বাধীন দেশ, ইউরোপের এত কাছে বলে ও নানা জাতের পথিক কেন্দ্র বলে মিশরীয়রা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পেরেছে। হুম, তো এই যে পোর্ট সৈয়দ, এই শহরটা ছিল মানে মিশরের একটা অঙ্গ হিসাবে ধরা হয়। তো মিশর কি, মিশর প্রায় স্বাধীন দেশ, কিন্তু বাঁধা ধরা নেই বা ওরকম কিছু নেই, এটা স্বাধীন দেশ। তো ইউরোপের এত কাছে, অর্থাৎ মিশরটা ইউরোপের কাছাকাছি দেশ, হ্যাঁ। তো এতই কাছে যে আর সেখানে নানা জাতের পথিকরাও যায়। ওই যে একটু আগেই তো শুনলে যে নানা জাতির নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল যে এই পোর্ট সৈয়দ শহরটি। তো ফলে এখানে ইউরোপ যেমন কাছাকাছি, সেরকম সেখানে নানা যে জাতের মানুষজন, নানা জাতের পথিক সেখানে যায়। হুম, তো এর ফলে কি হয় যে মিশরীয়রা বা সেখানকার মানুষজনরা ইউরোপীয়দের সঙ্গে মিশতে পেরেছে ভালোভাবে। হুম, যে সবসময় তাদের আনাগোনা লেগেই থাকে। তো তার ফলে মিশতে মিশতে মানে অনেকটাই তাদেরকে ভালো করে চিনতে শিখেছে, তাদের সাথে মিশতে পেরেছে, তাদের বেশি অনুকরণ করতে শিখেছে, তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে করতে পারছে। এই যে মিশরীয়রা এর ফলে ইউরোপীয়দের সঙ্গে মিশতে পারছে এবং তাদের অনুকরণও করছে, হ্যাঁ, যে তাদের মতো জামা কাপড় মানে পোশাক আশাক পরছে, বা আহ, তাদের কথাবার্তা বুঝতে পারছে, তাদের একটা লেনদেন হচ্ছে, হ্যাঁ। তো তারা ভালোভাবে সেই মানুষগুলোর সঙ্গে মিশে গেছে। তো তাদের দেশে অনায়াসে যাওয়া আসাও করতে পারছে। ফলে ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের ভীতি বা অতি পরিচয়ের অবজ্ঞা নেই। অর্থাৎ ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের ভীতি নেই, অর্থাৎ যে যে এ বাবা এটা অচেনা দেশ থেকে আসছে, অচেনা মানুষজন, কেমন হবে না হবে, মিশবো না, কথা বলবো না, এইরকম বিষয়টা নেই। বা যে তারা আমাদের আমাদের সম্পর্কে কি ভাবছে, হ্যাঁ, আমাদের ক্ষতি করবে কিনা, এই সমস্ত ভাবনা চিন্তা নেই। অর্থাৎ তারা, কারণ তারা তো ইউরোপীয়দের সঙ্গে মিশে গেছে ভালোভাবে, তাদেরকে চেনে, হ্যাঁ। তো সেই জন্য কি হয়, ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের কোনো ভীতি তাদের কাজ করতো না। বা অতি পরিচয়ের অবজ্ঞা নেই। অতি পরিচয় মানে কি, যে আমরা খুব চিনি, হ্যাঁ, যে সচরাচর হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে চিনি, ও কি করবে না করবে, কোন কথা বলবে, সেগুলো আমি সব জেনে গেছি আমরা। তো সেটা অতি পরিচয় বলে, যে খুব ভালোভাবে জেনে যাওয়া হয়েছে। তো এর ফলে অবজ্ঞাও নেই। অবজ্ঞা মানে কি, অবহেলা। অর্থাৎ যে অনেকে হয় না যে খুব চিনে গেলে একটু অবহেলা করে, যে ওর সম্পর্কে তো সব জানি, আর ওর সম্মান টম্মানও করে না, এরকম থাকে। কিন্তু এখানে মিশরীয়রা ইউরোপীয়দের সম্পর্কে খুব ভালোভাবেই চেনে, তাদের সঙ্গে মিশতে পারছে, এবং তাদেরকে এতটাই কাছে থেকে চেনে যে তাদেরকে অনুকরণও করছে। তো এর ফলে এই যে অতি পরিচয়, যে অনেক বেশি জানছে, তার ফলে অবহেলাও করে না, তাদেরকে যথেষ্ট সম্মান করে, এবার তাদের সঙ্গে মিলে মিশে চলে। হুম, ইউরোপের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে। যে এই ইউরোপের স্বাধীন মনোবৃত্তি, ইউরোপ যে দেশ, সেটাও তো স্বাধীন দেশ। তো সেখানকারও যে স্বাধীন মনোবৃত্তি, বা স্বাধীন মনোবৃত্তি হলে কি হয়, যে এই ধরো সব ভালো ভালো কাজকর্ম হয়, বা যেটা ঠিকঠাক কাজ সেটাই হয়, অন্যায়ের শাস্তি হয়, এইরকম কি মানে যে আমি স্বাধীনভাবে থাকতে পারছি, যেটা আপাতত বলতে গেলে চলে আমাদের দেশে নেই। তো যাই হোক, তো এই যে ইউরোপ, তাদের একটা স্বাধীন মনোবৃত্তি ছিল দেশটায়।
তো এই ইউরোপের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে। কাদের? না, মিশরীয়দের। তো মিশরীয় ও মানে মিশরটাও কি প্রায় স্বাধীন দেশ ছিল, কিন্তু এই ইউরোপের সঙ্গে মিশে মিশে ইউরোপের স্বাধীন যে মনোবৃত্তি সেগুলো এই এদের সমাজে অর্থাৎ মিশরীয়দের সমাজে ও রাষ্ট্রে সেগুলো সঞ্চারিত হতে পারে। আচ্ছা, এরপর কি বলছে, চলো পরের পাতায় দেখে নেওয়া যাক। আর এখানে এটা এই যে পোর্ট সৈয়দ, এই শহরটার একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো কতটা উন্নত, কত সুন্দর একটা শহর। হুম। আচ্ছা, চলো পরের পাতায় দেখা যাক কি বলছেন। আচ্ছা, তারপর কি বলছেন, যে পোর্ট সৈয়দ ছেড়ে আমরা ভূমধ্যসাগরে পড়লো। আর পোর্ট সৈয়দ ছেড়ে চলে এসেছেন, ফিরে এসেছেন আবার জাহাজে করে। তো সেখান সেই লোহিত সাগর সাগর পার হয়ে ভূমধ্যসাগরে এসে জাহাজ পড়লো। শান্তশিষ্ট বলে ভূমধ্যসাগরের সুনাম আছে, যে সবাই জানে যে ভূমধ্যসাগর শান্তশিষ্ট সাগর। হুম। সেখানে বেশি তর্জন গর্জন হয় না। তো প্রথম দিন কত চতুর ব্যবসাদারের মতো ভূমধ্যসাগর অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি করলে, কিন্তু শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলে না। অর্থাৎ প্রথম দিন কত সেটার মান রেখেছে ভূমধ্যসাগর, যে যেরকমটা আমরা জানি যে ভূমধ্যসাগর শান্তশিষ্ট, তো সেটার মান রেখেছে চতুর ব্যবসাদারদের মতো, যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসির মতো, যে সততাই সর্বোত্তম নীতি, যেটা আমরা জানি। তো সে আমরা যে জানি যে ভূমধ্যসাগর শান্তশিষ্ট, তো সেটার মান রাখার জন্য, বা এই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এই কথাটার মান রাখার জন্য, যে চতুর ব্যবসাদারদের মতো সেটা কয়েকদিন সেটা ভান করেছিল, অর্থাৎ দিন কত সেটা খুব শান্তশিষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটার আর রক্ষা হলো না, অর্থাৎ আর ওই শান্তশিষ্ট থাকতে পারলো না, তার তর্জন গর্জন শুরু হয়েছিল। হুম। আর একবার করে কেউ কেউ শয্যাশায়ী হলেন। তো আর একবার করে কেউ কেউ শয্যাশায়ী হলেন মানে কি, যে আবার সমুদ্রের প্রকোপ বেড়েছে, এবং তার ফলে সবাই আরো একবার করে সমুদ্র পীড়ায় ভুগছে। হ্যাঁ। তো সেই জন্য সবাই আর একবার করে শয্যাশায়ী হলো, যে যে যার কেবিনে সে তার শুয়ে রইলো। হুম। তারপর অধিকাংশকেই মার্সেলসে নামতেই হলো, যে বেশিরভাগ সবাইকে মার্সেলস শহরে নেমে যেতে হলো। পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত জল ছাড়া ও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছুই নেই। অর্থাৎ পোর্ট সৈয়দ থেকে এই মার্সেলস শহর পর্যন্ত আসার যে যাত্রাপথ, সেই যাত্রাপথে জল ছাড়া আর মাত্র দুটি দৃশ্য তিনি দেখেছেন, তাছাড়া আর কিছু দেখার মতো সুযোগ পাননি, বা আর কিছু দেখার মতো বিষয় ছিল না। কি ছিল? না, প্রথমটি ইটালি ও সিসিলার মাঝখানে মেসিনা প্রণালী। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এই এই যে এটা হলো ইটালি আর সিসিলা, এই দুটোর মাঝখানে এই যে এটা হলো মেসিনা প্রণালী। হ্যাঁ। তো এই মেসিনা প্রণালী দিয়ে যাওয়ার সময় লেখক কি দেখেছেন? না, হ্যাঁ, দুই দুই ধারের পাহাড়ের সারি। মেসিনা প্রণালী দিয়ে যাওয়ার সময় দুই ধারে শুধু পাহাড়ের সারি ছিল, সেগুলো দেখেছেন। আর দ্বিতীয়টি কি ছিল? স্ট্রম্বলি আগ্নেয়গিরির কাছ দিয়ে যাওয়ার সময় পাহাড়ের বুকের রাবণের চিতা। এই যে দেখতে পাচ্ছ স্ট্রম্বলি আগ্নেয়গিরি, এটা এটা এই আগ্নেয়গিরিটা তিনি দেখেছেন। এবং এই যে আগুন জ্বলছে, আগ্নেয়গিরি কি? আগুন তো। তো এই যে আগুনের হচ্ছে, সেটাকে তিনি কি বলছেন? না, রাবণের চিতা। রাবণের চিতার সঙ্গে তিনি তুলনা করছেন স্ট্রম্বলি আগ্নেয়গিরিটাকে। হুম। তারপর মার্সেলস ভূমধ্যসাগরের সেরা বন্দর ও ফরাসিদের দ্বিতীয় বড় শহর। এই মার্সেলসটা কি? ভূমধ্যসাগরের সেরা বন্দর হিসাবে পরিচিত মার্সেলস শহর। এই যে দেখো, এটা হলো প্রাচীন মার্সেলস। হ্যাঁ, যে আগের আগের মার্সেলস শহরটা এমন ছিল, আর বর্তমানে এটা মার্সেলস শহর এমনটা। হুম। যাই হোক, তো এই মার্সেল শহরটা ছিল ভূমধ্যসাগরের সেরা বন্দর এবং ফরাসিদের দ্বিতীয় বড় শহর হিসাবে পরিচিত ছিল। ইতিহাসের নাম আছে, যে এই মার্সেল শহরের নাম ইতিহাসে আছে, কারণ কারণটা বলছি পরে। যে ফরাসিদের বন্দে মাতরম, লা মার্সেইয়েস, এই এর এই নগরেই জন্ম। অর্থাৎ
ফরাসিদের বন্দে মাতরম। বন্দে মাতরমটা কি? আমাদের ভারতীয় একটা জাতীয় স্তোত্র হিসাবে আমরা জানি, তাই তো? তো এই বন্দে মাতরম যেটা বঙ্কিমচন্দ্র তাঁর আনন্দমঠ উপন্যাসে তুলে ধরেছিলেন, এর বন্দে মাতরম পত্র আছে। যাই হোক, তো এই আহ, বন্দে মাতরমটা আমাদের ভারতবর্ষের একটা জাতীয় স্তোত্র। তো ফরাসিদের বন্দে মাতরম বলতে কি বোঝাচ্ছেন লেখক? যে ফরাসিদের জাতীয় গান বা জাতীয় সঙ্গীত লা মার্সেইয়াস। হ্যাঁ, এই যে লা মার্সেইয়াস যেটা একটা জাতীয় সঙ্গীত, সেটা ফরাসিদের। তো এই লা মার্সেইয়াস, এই যে জাতীয় সঙ্গীতটা, এ এর এই নগরেই অর্থাৎ এই যে মার্সেলস শহর, মার্সেলস নগর, এখানেই এই লা মার্সেইয়াস এই জাতীয় সঙ্গীতটার জন্ম হয়। হুম। এই লা মার্সেইয়েস, এটার কথা এবং সুর দিয়েছিল ক্লদ জোসেফ রুজে দ্য লিল নামক একজন মানুষ। আচ্ছা, তারপর কাব্যে এই অঞ্চলের নাম আছে ফরাসি সহজিয়া কবিদের প্রিয় ভূমি, এই সেই প্রভিন্স। আচ্ছা, তার আগে বলি যে এই মার্সেল শহরের নাম ইতিহাসে কেন আছে। যে ফরাসিদের বন্দে মাতরম যেহেতু আমরা লা মার্সেইয়েস সম্পর্কে আমরা জানলাম, তো এই লা মার্সেইয়েস এই জাতীয় সঙ্গীতটা কখন গাওয়া হয়েছিল জানো? এটা ফরাসি বিপ্লবের সূচনা হিসাবে এই জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়েছিল। হুম। তো যেহেতু ফরাসি বিপ্লব একটা ইতিহাসের একটা অংশ হিসাবে দাঁড়িয়ে আছে, তো আর এই জাতীয় সঙ্গীতটা এই শহর থেকেই এর জন্ম হয়েছে। যে ক্লদ জোসেফ রুজে দ্য লিল এই গানটা যখন তিনি কথা এবং সুর দিয়ে তৈরি করেছিলেন এই শহরে থেকেই, অর্থাৎ এই মার্সেলস থেকেই। তাই জন্য বলা হচ্ছে যে ইতিহাসে এর নাম আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর কাব্যে এই অঞ্চলের নাম আছে। যে কাব্যে, কাব্য কবিতা বা গীতিকা, এখানেও এই অঞ্চলের নাম আমরা পাই। কিভাবে? ফরাসি সহজিয়া কবিদের প্রিয় ভূমি এই সেই প্রভিন্স। এই প্রভিন্স, হ্যাঁ, এটা ফরাসি সহজিয়া কবিদের প্রিয় ভূমি, যেটা ফরাসি সহজিয়া কবিদের প্রিয় জায়গা। সহজিয়া, সহজিয়া কাদের বলে? যারা বৌদ্ধ ও বৈষ্ণব সম্প্রদায়ের হয়। এবং সহজিয়া কবি কাদের বলে? যারা বৌদ্ধ বা বৈষ্ণব আহ, সম্প্রদায়ের, যারা প্রেমমূলক গীতিকা রচনা করেন, তারাই তো সহজিয়া কবি নামে পরিচিত। হুম। তো এই যে সহজিয়া কবিদের প্রিয় ভূমি এই প্রভিন্স। হ্যাঁ, এই যে দেখো, এই প্রভিন্স এটা, তো এই প্রভিন্সটা দেখো কত সুন্দর, মানে এখানে তো এটা কবিদের প্রিয় ভূমি হওয়ার মতোই একটা জায়গা, তাই না? দেখো কত ফুল, পাহাড়, সুন্দর একটা প্রকৃতি। হুম। তো এদেরকে, এই যে সহজিয়া কবি, এদেরকে ট্রুবাদুরও বলা হয়। হুম। তো যাই হোক, এই প্রভিন্স শহর প্রভিন্সটা সম্পর্কে এবার আমরা জানি কি বলছি। বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী ও জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, এই প্রভিন্সটাকে, যে প্রভিন্স যে জায়গায়, শহরটাকে কিভাবে জানা হয় না, এটা কবিদের মতে যেখানে বসন্তের দীর্ঘস্থায়ী ও জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, অর্থাৎ এখানে না খুব বেশি গরম, না খুব বেশি ঠান্ডা, মানে সবসময় যেন বেশিরভাগটা সময় যেন বসন্তকাল বিরাজ করছে। হুম। এবং জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, অর্থাৎ এখানে যে ঘুটঘুটটা অন্ধকার রাতের তা নয়, যেন বেশিরভাগ সময় যেন একটা আকাশটা যেন জ্যোৎস্নাময় হয়ে থাকে। হ্যাঁ, চাঁদের জ্যোৎস্না যেন ছড়িয়ে থাকে চতুর্দিকটা। একটা আহ, গান লেখার বা কবিতা লেখার একটা আমেজ তৈরি করে দেয় এই প্রকৃতিটা। হ্যাঁ, প্রভিন্স শহরের প্রকৃতি কবিদের যেন একটা শিহরণ জাগিয়ে দেয়, তাদের মনের যেন গানটা, যে লেখার বা কবিতা লেখার একটা শিহরণ জাগিয়ে দেয়। সে কবিরা একটু সহজেই যেন সেটার প্রতি যেন রুপ্ত হয়ে যায়। হ্যাঁ। তো যাই হোক, সেই জন্য এই এই জায়গাটা সহজিয়া কবিদের প্রিয় ভূমি বলা হয়, যে সেখানে তারা বেশিরভাগ যেতেন, থাকতেন, এবং সেখান থেকে এই সমস্ত প্রেমমূলক গীতিকা বা গান তারা রচনা করতেন। হুম। তো এই প্রভিন্স শহরটাকে আহ কবিদের কথায় কি, না এই প্রভিন্স শহরটা কবিদের কথায় যে এটা বসন্ত এখানে দীর্ঘস্থায়ী, এবং এখানে জ্যোৎস্না যেন সর্বক্ষণ স্বচ্ছ, এরকমটা মনে হয় কবিদের। হুম। আচ্ছা,
এর পূর্ব দিকে সমুদ্রের কূলে কূলে ছোট ছোট অসংখ্য গ্রাম। সেই সব গ্রামে গ্রীষ্ম যাপন করতে পৃথিবীর সব দেশের লোক আসে। অর্থাৎ এটা একটা বিচ, হ্যাঁ, যে সমুদ্রে যারা মানুষরা যে ঘুরতে যায়। তো মানুষ কি আমাদের ভারতবর্ষ থেকেও তো লোকজন যায় ঘুরতে, যে সমুদ্রে ঘুরতে যায়। তো গ্রীষ্মকালেই যায়, তাই না? যে গরমকালেই বেশিরভাগ লোকজন সমুদ্রে ঘুরতে যায়। তো সেই জন্য বলছেন যে এই যে প্রভৃত শহরটার আরো বর্ণনা দিয়েছেন কিরকম না, প্রভিন্সটা কিরকম, যে এর পূর্ব দিকে, প্রভিন্সের পূর্ব দিকে সমুদ্রের কূলে কূলে, যে সমুদ্র যে কূলবর্তী জায়গা, সেখানে ছোট ছোট গাছ রয়েছে এবং কি আছে, সরি, ছোট ছোট অসংখ্য গ্রাম রয়েছে। তো এখানে সমুদ্রের কূলে কূলে অর্থাৎ কূলবর্তী জায়গায় ছোট ছোট অসংখ্য গ্রাম রয়েছে, হ্যাঁ। আর কি না, আহ কোথায় গেল, হুম, সেই সব গ্রামে গ্রীষ্ম যাপন করতে পৃথিবীর সব দেশের লোক আসে। অর্থাৎ যে আমাদের শুধু ভারতবর্ষের লোকজন যে সমুদ্রে ঘুরতে যায় তা নয়। এই যে প্রভিন্স, এই জায়গাটা এত সুন্দর এবং এখানকার সমুদ্র উপকূলবর্তী যে গ্রামও রয়েছে, মানে একটা আলাদাই আবেশ এনে দেয়, আলাদাই আমেজ এনে দেয়। তো সেখানে পৃথিবীর সব প্রান্তের লোকজন সেই সমুদ্রে গ্রীষ্মকাল কাটানোর জন্য যায়, অর্থাৎ গ্রীষ্ম যাপন, অর্থাৎ গ্রীষ্মকালটা সেখানে উদযাপন করতে যায়। হুম, তারপর, হ্যাঁ, ব্যাঞ্জো নামক একটি তেমনি একটি গ্রামে আমরা একটি দুপুর কাটালাম। ব্যাঞ্জল, অর্থাৎ যেটাকে ব্যাঞ্জো বলা হয়, ব্যাঞ্জো। হুম, এই যে দেখো, ব্যান্ডোল, এই যে ব্যান্ডোল, এইখানে এই যে উপকূলবর্তী যে গ্রাম দেখতে পাচ্ছ, এই যে গাছপালা, এখানে ছোট ছোট গ্রাম রয়েছে, হ্যাঁ, অসংখ্য গ্রাম। তো ওই ব্যাঞ্জল নামক একটি গ্রামে সেখানে লেখকরা দুপুর কাটিয়েছিলেন, সেখানে একটা দুপুর তারা ওখানে ছিলেন। মোটরে করে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেখানে যেতে হয়। এই ব্যান্ডেল নামক যে গ্রামটায় তিনি গিয়েছিলেন কিভাবে না, মোটর গাড়িতে করে পাহাড়ের পর পাহাড়, মানে অনেক দূরের রাস্তা, এবং পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেই গ্রামে তারা উপস্থিত হয়েছিলেন। তারপর পাহাড়ের উপর থেকে মার্সেলসকে দেখলে মনে হয় যেন সমুদ্র তাকে সাপের মতো সাত পাকে জড়িয়ে বেঁধেছে। যে লেখক এই যে গোটা মার্সেল শহরটাকে কেমন দেখতে লাগছে সেটাও তিনি বর্ণনা করেছেন। যে পাহাড়ের ওপর থেকে, যে পাহাড়ি জায়গাটা কিরকম হয়, যে দেখে এরকম গোল 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 করে ঘুরে ঘুরে উপরে যায়, যে উপর থেকে নিচে যে জায়গায় যে সমস্ত ঘর বাড়ি রয়েছে, যে সমস্ত শহর রয়েছে, সেগুলোও দেখা যায়, যে সমস্ত জায়গা। হুম, তো সেই, এই যে গোটা মার্সেল শহরটাকে তিনি দেখছেন তো পাহাড়ের উপর দিয়ে, অর্থাৎ পাহাড়ের উপরে একটা গ্রাম, ব্যাঞ্জল গ্রাম। সেই গ্রামে যখন তিনি যান সেখান থেকে নিচে, মানে সেখান থেকে কি মানে সবটা কভার করতে পারছেন, যে সবটা দেখতে পাচ্ছেন, তাই না? তো সেখান থেকে মার্সেল শহরটাকে কিরকম মনে হচ্ছে না, একটা সমুদ্ররূপী সাপের মতো, সাত পাকে যেন বেঁধে রেখেছে, চতুর্দিকটা যেন একটা সাপের মতো বাঁধা রয়েছে, সমুদ্র দিয়ে ঘেরা, এরকম মনে হচ্ছে। আচ্ছা, তারপর মার্সেল শহরটাও পাহাড় কেটে তৈরি। ওর একটা রাস্তার সঙ্গে আর একটা রাস্তা সমতল নয়। অর্থাৎ পাহাড়ি রাস্তা কেমন হয়, সমতল হবে না, যে এরকম নিচু থেকে এরকম ঘুরে ঘুরে উপরের দিকে উঠছে। সমতল না, এরকম ঢালু টাইপের হয়, হ্যাঁ। তো সেই জন্য বলছে যে মার্সেল শহরটাও পাহাড় কেটে তৈরি। পাহাড় কেটে তৈরি বলেই সেই জন্য রাস্তা সমতল নয়, রাস্তা ঢালু, উঁচু নিচু এরকম থাকে। তারপর কোনো রাস্তায় ট্রামে করে যেতে যেতে ডান দিকে মোড় ফিরলে একেবারে রসাতল। আরেকটা রাস্তা কোনো রাস্তায় চলতে চলতে বাঁদিকে বেঁকে গেলে সামনে যেন স্বর্গের সিঁড়ি। অর্থাৎ এই যে পাহাড় কেটে যে রাস্তাগুলো হয় বা পাহাড় কেটে যে জায়গাগুলো তৈরি হয়, সেগুলো একটা সমান হয় না বা সমতল হয় না, এরকম ঢালু হয়ে বললাম। তো সেখানে ট্রামে করে যেতে যেতে লেখক দেখছেন যে কোনো জায়গায় ডান দিকে মোড় ফিরলে দেখছেন একেবারে রসাতল, অর্থাৎ রাস্তাটা একদম এরকম ঢালু হয়ে চলে গেছে, হ্যাঁ। আবার সেখান থেকে কোনো কোনো যে বাম দিকে মোড় ফিরছে, তখন বাম দিকে ফিরে দেখছে কোনো কোনো রাস্তা আবার এরকম স্বর্গের মতো সিঁড়ি, যে এরকম আবার এরকম ভালো নিচে থেকে উপরে উঠতে হচ্ছে, হ্যাঁ, এইরকম। আচ্ছা, মার্সেলস এর অনেক রাস্তার দুধারে গাছের সারি ও তার ওপারে ফুটপাত।
তাহলে মার্সেল শহরটা কিরকম, যে অনেক অনেক জায়গায়, অনেক রাস্তার দুধারে, অনেক জায়গায় রাস্তার দুধারে গাছের সারি রয়েছে এবং তার উপরে ফুটপাত রয়েছে, হাঁটার রাস্তা, ফুটপাত রয়েছে। এরপর বলছেন মার্সেলস থেকে প্যারিসের রেলপথে রাত কাটলো। তিনি মার্সেলসে নেমে গেছেন, সেখান থেকে রেলপথে অর্থাৎ ট্রেনে করে তিনি প্যারিসে ফিরলেন। হ্যাঁ, তো রেলপথে রাত কাটালেন। তারপর প্যারিস থেকে রেলপথে ক্যালে, যে মার্সেলস থেকে তিনি রেলপথে প্যারিস গেলেন, আবার প্যারিস থেকে তিনি রেলপথে ক্যালেতে গেলেন। এই যে দেখো, এই যে এই প্যারিসে তিনি পৌঁছাচ্ছেন এবং কোথা থেকে যাচ্ছেন না সেটা বলছি আমি তোমাদেরকে, যে মার্সেলস থেকে প্যারিসের রেলপথে গেলেন, যে এই মার্সেলস শহর, এখান থেকে তিনি কোথায় গেলেন না প্যারিসে গেলেন, এইখানে গেলেন। তো মার্সেলস থেকে প্যারিসে গেলেন রেলপথে, তারপর আবার প্যারিস থেকে রেলপথে আবার গেছেন ক্যালেতে। এই যে ক্যালে, এই ক্যালে, এই জায়গাটা, এটা ক্যালে। তো এই প্যারিস থেকে তিনি ক্যালেতে গেছেন, এটাও তিনি গেছেন রেলপথে। হ্যাঁ, এবার ক্যালে থেকে জলপথে ডোভার। এবার এই ক্যালে থেকে ডোভার গেছেন, এটা আবার রেলপথে নয়, এটা আবার তিনি জলপথ দিয়ে তিনি যাত্রা করেছেন ডোভার পর্যন্ত। হ্যাঁ, তো আবার কি করেছেন, সেই ডোভার থেকে রেলপথে লন্ডন। এই যে লন্ডন, তো কি হলো এই তার মূল যাত্রাপথ, কিছু কিছু তিনি গেছেন সেটাও তিনি বলেছেন। তাহলে কি না, মার্সেলস শহর থেকে তিনি প্যারিসে গেছেন রেলপথে, তারপর প্যারিস থেকে আবার রেলপথে গেছেন এই ক্যালেতে। প্যারিস থেকে ক্যালে পর্যন্ত গেছে রেলপথে, তারপর ক্যালে থেকে আবার জলপথে গেছে ডোভার, ডোভার থেকে রেলপথে গেছেন লন্ডন। হুম, এই যে দেখো ক্যালেতে যে যাওয়ার যে জায়গাটা সেটা দেখতেছে, মানে ক্যালে থেকে ডোভার। হ্যাঁ, এটা সেই জায়গাটা, মানে যে সমুদ্র পথ যেটা ধরে তিনি এসেছেন ডোভার পর্যন্ত, এটা সেটা। আচ্ছা, তাহলে লেখক কিভাবে তিনি ইউরোপ যাত্রা শুরু করেছিলেন এবং সেখান থেকে মত চেঞ্জ করে মার্সেলস থেকে কিভাবে লন্ডন পর্যন্ত পাড়ি দিয়েছেন, এই সমস্ত যাত্রাপথ এবং যাত্রাপথের বর্ণনা, সেখানে তিনি কি দেখেছেন, সেখানকার জায়গা কেমন, প্রত্যেকটা তিনি খুব সুন্দরভাবে কাব্যিক ভাষায় তিনি এই নির্বাচিত এই পাঠ্যাংশটিতে, অর্থাৎ নির্বাচিত প্রবন্ধ যেটা পথে প্রবাসী নাম, সেখানে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং আমরা পড়েও যথেষ্ট মুগ্ধ হয়েছি, তাই নয় কি? আচ্ছা, তো তো এই যে লেখকের যে প্রবাস যাত্রা, এটা তোমাদেরকে যে বোঝানো হলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদিও বা বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করো অবশ্যই। তো এই যে গোটা যে যাত্রাপথ, ইউরোপ, মানে ইউরোপের জন্য যাত্রা শুরু মুম্বাই থেকে, তো মুম্বাই থেকে পুরো এই লন্ডন পর্যন্ত যে যাত্রাপথ পুরোটার থেকে তিনটে জিনিস সম্পর্কে আমরা তিনটে জিনিস সম্পর্কে লেখক বেশি পরিমাণে ব্যাখ্যা করে বলেছেন বা বর্ণনা করেছেন। তো সেইগুলো সম্পর্কে আমরা জানবো এবার, চলো জেনে নেওয়া যাক। তো এই যে গোটা যাত্রাপথে থেকে তিনটে স্থান সম্পর্কে তিনি বর্ণনা করেছেন বললাম, তো সেই তিনটে স্থান সম্পর্কে কিছু নোটস আকারে তোমাদের সামনে তুলে ধরেছি এবং সেগুলো ভালোভাবে বর্ণনা করেও বলছি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো তিনটি যে স্থান সম্পর্কে তিনি বলেছেন, যে মার্সেল শহর সম্পর্কেও তিনি বর্ণনা করেছেন, যে সুয়েজ ক্যানেল, এই ক্যানেলটার সম্পর্কেও তিনি বর্ণনা করেছেন এবং পোর্ট সৈয়দ শহরটিকে নিয়েও তিনি বর্ণনা করেছেন। তো মার্সেল শহর সম্পর্কে তিনি কি বলেছেন, যে মার্সেল শহর ভূমধ্যসাগরের সেরা বন্দর এবং এটি ফরাসিদের দ্বিতীয় বড় শহর। হ্যাঁ, এই মার্সেল শহর, এই মার্সেল শহরটা কিভাবে তৈরি হয়েছিল না, এটি পাহাড় কেটে মার্সেল শহরটি তৈরি হয়েছিল। এবং এর চেহারা কেমন, মার্সেল শহরটাকে উপর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্ররূপী সাপ দ্বারা মার্সেল শহরটাকে যেন 7 পাকে জড়িয়ে রেখেছে বা 7 পাকে বেঁধে রেখেছে যেন এমন। তো এই মার্সেল শহরটা কবিদের ভাষায় এটি একটা দীর্ঘস্থায়ী বসন্ত ও স্বচ্ছ জ্যোৎস্নায় পূর্ণময় একটা জায়গা। হ্যাঁ, ফরাসি সহজিয়া কবিদের প্রিয় ভূমি এই
মার্সেল শহর। সেখান থেকে তারা প্রেমমূলক গীতিকা বা প্রেমমূলক গান তারা সহজেই রচনা করতে পারেন এবং এটা তাদের প্রিয় ভূমি ছিল, সেখানে তারা থাকতেও ভালোবাসতেন। লা মার্সেইয়াস, এই জাতীয় সঙ্গীত অর্থাৎ ফরাসিদের জাতীয় সঙ্গীত এই মার্সেল শহরেই জন্ম হয়। অর্থাৎ লা মার্সেইয়াস নামক জাতীয় সঙ্গীতটা এই মার্সেল শহরে জন্ম হয়। ক্লদ জোসেফ এখান থেকেই তিনি গানটা লিখেছিলেন এবং তিনি সুরও দিয়েছিলেন, এখান থেকেই তার জন্মটা হয়। আর এই মার্সেল শহরের ব্যঞ্জক গ্রামে লেখক একটি দুপুর কাটিয়েছিলেন, সেটা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন। আচ্ছা, এরপর হচ্ছে সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল সম্পর্কে যে বর্ণনাটা দিয়েছিলেন যে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যেকার সেতু ছিল সুয়েজ যোজক। লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মাঝখানে একটা সেতু ছিল, সেটার নাম ছিল সুয়েজ যোজক। এবং এই সুয়েজ যোজকের জন্য এশিয়া ও আফ্রিকার মধ্যে যোগাযোগটা সহজ হয়েছিল। হ্যাঁ, কিন্তু ভূমধ্য ও লোহিত সাগরের মধ্যে আচ্ছা, ওই এই যে ভূমধ্য আর লোহিত সাগর মিলনে সেটা সুয়েজ ক্যানেল তৈরি হয়েছে। হ্যাঁ, আর এই সুয়েজ ক্যানেলটি তৈরি করেছিলেন লেসেপস। হ্যাঁ, এই ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে ব্যবধান ছিল বহু সহস্র মাইল। হুম, আর এই সুয়েজ ক্যানেলটা তৈরি হওয়ার ফলে এশিয়া ও আফ্রিকার যেমন যোগাযোগ ছিল সেটা ছিন্ন হয়েছে, এবং এরপরে আরো ভালোই হয়েছে যেটা এশিয়া ও ইউরোপের মধ্যে অর্থাৎ ভারতবর্ষ ও ইউরোপের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে বা সংযোগ স্থাপন হয়েছে, যে আরো কাছাকাছি এনে দিয়েছে লেসেপস। হ্যাঁ, তো এই যে সুয়েজ ক্যানেলটা কিভাবে তৈরি হয়েছিল, দুই সাগরের মধ্যেকার অর্থাৎ এই লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যেকার ভূখণ্ডে অনেক ছোট ছোট হ্রদ ছিল, সেই হ্রদ গুলোকে একসাথে পরস্পর করে সংযুক্ত করে সুয়েজ ক্যানেল তৈরি করেছেন লেসেপস। হ্যাঁ, এই সুয়েজ ক্যানেলটি তৈরি করতে বিংশ শতাব্দীর 2/3 সময় লেগে গেছিল। হুম, আর এই সুয়েজ ক্যানেলটার চেহারা কেমন ছিল না, ভারতবর্ষের যে কোনো ছোট নদীর মতো অপ্রশস্ত, অর্থাৎ ছোট নদীগুলোর মতো সরু, ততটা প্রশস্ত নয়, অর্থাৎ চওড়া নয়। ক্যানেলটিতে যে প্রশস্ত নয়, তো এর কতটা চওড়া ছিল বা কতটা জায়গা ছিল না, দুটি জাহাজের বেশি চলাচল করতে পারতো না, যে খুব বড় জোর দুটো জাহাজ চলাচল করতে পারতো পাশাপাশি, এতটুকুই মানে এতটাই প্রশস্ত ছিল, অর্থাৎ অল্প প্রশস্ত ছিল। হুম, ক্যানেলটির পরিবেশ কেমন ছিল না, ক্যানেলের পরিবেশ ছিল একদিকে নানা রকমের গাছ, সেগুলো যেন যত্ন করে লাগানো হয়েছে এবং সেগুলো যত্ন করেই রক্ষিত করা আছে, এবং আর একদিকে কি ছিল, শুধু মাঠ, এবং দুই দিকেই ছিল শুধু পাহাড়। ঠিক আছে। আচ্ছা, আর এই সুয়েজ ক্যানেল আর ভূমধ্য সাগর এই এই দুয়ের মিলনস্থলে একটা শহর গড়ে উঠেছিল, সেই শহরটির নাম ছিল পোর্ট সৈয়দ। এবার পোর্ট সৈয়দ সম্পর্কে কি বর্ণনা করেছেন, সুয়েজ ক্যানেল ও ভূমধ্যসাগরের মিলনস্থলে তো গড়ে উঠেছিল এই শহরটি, যেটার নাম পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দ ছিল মিশরের অঙ্গ। হুম, তো এই শহরের বাড়িঘর রাস্তাঘাটে ফরাসিদের প্রভাব দেখতে পাওয়া যায়। এখানকার রাস্তার এখানকার কিছু উল্টো নিয়ম ছিল, যেগুলো কি, যে রাস্তার ডান দিক ধরে চলতে হয় এবং ফুটপাতে বসে খেতে হয়, ক্যাফেতে নয়, মানে ফুটপাতে বসে খেতে হয়। তবে এখানে তীর্থের কাকের সংখ্যা বেশি, অর্থাৎ এখানে মুসাফিরদের সংখ্যা বেশি, পর্যটকরা এখানে বেশি আসতেন। হুম, তারপর এই যে মুসাফিরদের তীর্থস্থল হিসাবে এই পোর্ট সৈয়দটা আহ পরিচিত, অর্থাৎ নানা দেশের মুসাফিররা, নানা দেশের ভ্রমণকারীরা, পথিকরা এখানে বেশি আসতেন এবং এখানেই আশ্রয় নিতেন বেশিরভাগ, সেজন্য এটাকে তীর্থস্থলও বলা হয়, এখানে বেশিরভাগ লোকজন ঘুরতে যেতেন। তো এটা হলো পোর্ট সৈয়দ সম্পর্কে বর্ণনা। তো তিনি তিনটে জায়গা অর্থাৎ মার্সার শহর, সুয়েজ ক্যানেল আর পোর্ট সৈয়দ, এই তিনটে সম্পর্কে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং সেগুলো তোমাদের পয়েন্ট পয়েন্ট আকারে তুলে ধরেছি, যাতে তোমাদের আলাদা আলাদা করে পড়তে বুঝতে সুবিধে হয়। ঠিক আছে। তো এই যে গোটা প্রবন্ধটা অর্থাৎ এই যে আহ, পথে প্রবাসী নামক প্রবন্ধ বা ভ্রমণ কাহিনীর যে নির্বাচিত অংশ পথে প্রবাসে, যে অংশটা আমরা পড়লাম এতক্ষণ, তো আমি তোমাদেরকে যতটা বোঝাতে পেরেছি
বা তোমরা যতটা বুঝেছো, এই সেইগুলোর মধ্যে দিয়ে তোমাদের জন্য কিছু প্রশ্ন তুলে ধরেছি, যেগুলো তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, যেগুলো তোমাদের কাজে দেবে। এবং এগুলো প্রশ্নগুলো পড়লেই তোমাদের আগের পড়াগুলোর কথাও মনে পড়বে, সেখান থেকে তোমরা সহজেই উত্তরগুলো করতে পারবে। তো এখানে লেখক সম্পর্কে অর্থাৎ প্রাবন্ধিক সম্পর্কে এবং এই প্রবন্ধটির সম্পর্কে প্রশ্নগুলো করা হয়েছে। ঠিক আছে? তো আশা করছি আর কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নেই। যদিও বা থাকে পরের ক্লাসে অবশ্যই করো। তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি, এবং দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো পাঠ্যের অন্য কোনো অধ্যায় নিয়ে। ধন্যবাদ।